হ্যালো গাইস, ওয়েলকাম টু থ্রিল টাইম। এই ভিডিওতে আমি তোমাদের জন্য হাসতে হাসতে পাগল করা পরিবারের ড্রামার পার্ট 2 নিয়ে এসেছি। বেশি কথা বাড়াবো না, চলো ড্রামায় ডুব দেওয়া যাক। নেক্সট এপিসোডে দেখা যায় সিউক আজকে একটা কোম্পানিতে এসেছে তার ওয়েবটুন ড্রয়িং নিয়ে, যাতে তার ওয়েবটুন পাবলিশ করা হয় বাজারে। তবে ম্যানেজার সিউকের ওয়েবটুন একদমই পছন্দ করে না। তার কাছে সিউকের ড্রয়িং তো ভালো লাগে, তবে স্টোরি জঘন্যতম বোরিং মনে হয় তার কাছে। সিউক বলে, কিন্তু অন্যরা তো আমার ওয়েবটুন পড়ে অনেক হাসে। ম্যানেজার জিজ্ঞেস করে, কে সেই আজব বান্দা? তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় সে আর কেউ না, বরং এবাং সিউকের জঘন্যতম বোরিং ওয়েবটুন পড়েও সেই হাসা হাসে। এরপর সিন আবারও প্রেজেন্ট টাইমে চলে আসে। ম্যানেজার বলে সিউকের উচিত ইন্টারেস্টিং কোনো স্টোরি ট্রাই করা। এসব শুনে সিউকের মন একদম খারাপ হয়ে যায়। সিউক বাড়িতে এসে অনেক হার্ডওয়ার্ক করে, আর এইবার তার বলদ ফ্যামিলির উপর স্টোরি বানিয়ে ছেড়ে দেয়। সন্ধ্যায় সিউক তার ভাইকে নিয়ে এবাংয়ের সাথে মিট করতে আসে। এবাংয়ের সাথে জুনজু এর পরিচয় করিয়ে দেয়। তখনই সিউকের কাছে কল আসে, আর সে বাহিরে চলে যায় কলটা রিসিভ করতে। সিউককে তার ম্যানেজার কল করে আর তাকে একটা গুড নিউজ দেয় যে তাদের কাছে তার এবারের ওয়েবটুনটা অনেক ফানি লেগেছে। আর ফানি তো লাগারই কথা, কারণ সে এবার তার বলদ ফ্যামিলিকে নিয়ে স্টোরি বানাইছে যে। তো ম্যানেজাররা বলে যে তারা এই ওয়েবটুনটা পাবলিশ করতে যাচ্ছে। এটা শুনে তো সিউক মহা খুশি, কারণ সে এই দিনটার জন্য অনেক হার্ডওয়ার্ক করেছে। তাকে হ্যাপি দেখে এবাংও হ্যাপি হয়ে যায়। সিউক তখন এবাংয়ের দিকে তাকালে দেখে সেও হাসছে। এরপর পরদিন দেখা যায় সিউক যখন বসে ওয়েবটুন বানাচ্ছিল, তখন তাকে এবাং কল করে আর বলে, তোমার ভাইয়ের নাম্বারটা দিতে পারবা? সিউক বলে, কেন? এবাং বলে, এমনি। এদিকে সিউক অন্য রুমে আসলে দেখে তার ভাই বসে বসে প্রপোজ লেটার লিখছে। কাকে লিখছে জিজ্ঞেস করলে বলে, আরে না না, আমি তো কোনো প্রপোজ লেটার লিখছি না, এমনি হ্যান্ড রাইটিং ঠিক করছি। সিউকের এই কথা একদমই বিশ্বাস হয় না। তার তখন মনে পড়ে যায় রাতে কিভাবে এবং আর জুনজু এনজয় করছিল, হাসাহাসি করছিল। তার মনে হতে থাকে নিশ্চয়ই জুনজু আর এবং একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। এদিকে দেখা যায় এবং তার এক ফ্রেন্ডকে জুনজুর ব্যাপারে বলছিল। তখন আমরা বুঝতে পারি যে সে এই ফ্রেন্ডের জন্যই সিউকের কাছ থেকে জুনজুর নাম্বার নিয়েছে, আর জুনজু এবং এই ফ্রেন্ডের জন্যই প্রপোজ লেটার লিখছিল। আর কাল রাতেও তারা এই মেয়েটাকে নিয়ে কথা বলছিল। বেচারা সিউক হুদাই জ্বলছিল। এবং এর ফ্রেন্ডরা এবাংকে জিজ্ঞেস করে যে তার কি খবর, সে কি সিউককে ডেট করছে? এবং বলে, না একদমই না, তবে আমার মাঝে মাঝে মনে হয় সিউক আমাকে পছন্দ করে। এবং এর ফ্রেন্ডরাও বলে, হ্যাঁ এটাই হবে, কারণ তোরা দুজন অনেক ক্লোজ, নিশ্চয়ই সিউক তোকে পছন্দ করে, আর ও নিশ্চয়ই তোকে প্রপোজও করতে চায়, কিন্তু অনেক বেশি ইন্ট্রোভার্ট, অনেক বেশি লাজুক হওয়ায় সে হয়তো এখনো প্রপোজ করতে পারছে না। তোর উচিত এমন কিছু করা যাতে ও তোকে ইজিলি প্রপোজ করতে পারে। এইসব আবল তাবল বলে এবাংয়ের ফ্রেন্ডরা এবাংকে তাল গাছে উঠিয়ে দেয়। এবাংও মনে মনে ভাবতে থাকে, ও আমাকে অনেক পছন্দ করে, বাট বেচারা শরমের কারণে প্রপোজই করতে পারছে না। এদিকে জুনজু সুন্দর করে রেডি হয়ে বাইরে যাচ্ছিল। জুনজুকে সুন্দরভাবে রেডি হয়ে যেতে দেখে সিউ জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। জুনজু বলে, আমি স্পেশাল কারোর সাথে দেখা করতে যাচ্ছি। এটা শুনে তো সিউকের একদম ফেটে যায়। সে একদম পুরাই শিওর হয়ে যায় যে এবাং আর জুনজু নিশ্চয়ই ডেটের প্ল্যান করছে, আর এই জন্য জুনজু যাতে এবাংকে ডেটে না নিয়ে যেতে পারে তাই সে দ্রুত এবাংকে কল করে আর তাকে বলে সে তার সাথে দেখা করতে যাচ্ছে। সিউক এবাংয়ের সাথে দেখা করতে চেয়েছে। এটা শুনে এবাংয়ের ফ্রেন্ডরা তো এবার 100-র মধ্যে 100% শিওর হয়ে যায় যে সিউক তাকে পছন্দ করে, আর আজকেই সিউক এবাংকে প্রপোজ করবে। এবাংও তখন এক বুক আশা নিয়ে বিকালে সিউকের বলা জায়গায় দাঁড়িয়েছিল তার সাথে দেখা করার জন্য। সে মনে মনে খালি ভাবছিল যে এমন কি করা যায় যাতে সিউক তাকে ইজিলি প্রপোজ করতে পারে, একদমই শরম না পেয়ে। তখনই একজন রেস্টুরেন্ট অ্যাডভার্টাইজার এবাংয়ের হাতে একটা পোস্টার দিয়ে যায়, যেটা ছিল প্রপোজ রেস্টুরেন্ট, যেখানে গিয়ে মানুষ একে অপরের ভালোবাসা প্রকাশ করে। সিউক যখন এদিকেই আসছিল তখন সেই অ্যাডভার্টাইজার সিউককেও সেই পোস্টার দেয়, তবে গাধাটা সেটা না দেখেই পকেটে ভরে নেয়। আর এই বলদটা সিউকের পকেট ফোলা দেখে মনে করে নিশ্চয়ই এটা একটা রিং যেটা সিউক তার জন্য এনেছে। সিউক যাতে ইজিলি প্রপোজ করতে পারে তাই এবং তখন সিউককে বলে, চলো আমরা এই প্রপোজ রেস্টুরেন্টে যাই, আমি শুনেছি এখানকার খাবার নাকি অনেক মজা হয়। এইসব বলে সে সিউককে জোর করে নিয়ে যায় সেই রেস্টুরেন্টে গেলে দেখা যায় চারিপাশে সবাই একে অপরকে প্রপোজ করছে। এসব দেখে এই গাধা হা করে তাকিয়ে থাকে, আর এবং তার দিকে তাকিয়ে ভাবতে থাকে যে এখন তো তোর শরম ভেঙে আমাকে প্রপোজ করতেই হবে। সিউক তখন চেয়ার থেকে উঠে নিচে হাঁটুগুড়ি দিয়ে বসে, আর এবং বলদটা বলে, আরে এটা অনেক ইম্বারেসিং, তুমি তো আমাকে শরমে ফেলে দিচ্ছ। আসলে বলদটা মনে করেছে যে সিউক তাকে হাঁটুগুড়ি করে বসে প্রপোজ করছে, কিন্তু দেখা যায়
সিউক তো তার শুলেস লাগাচ্ছে। সিউক এবাংকে জিজ্ঞেস করে কি হয়েছে, কি বললাম, এবং তখন বাহানা মেরে বলে যে না মানে আর কি, দেখো ওই পাতাগুলা, এদিকে কতগুলা পাতা। সিউক তখন বলে আমাকে একজনকে একটু কল করতে হবে। এই বলে সিউক একটু সাইডে চলে যায় আর তারপর কারোর সাথে কথা বলে আর তার পকেটে থাকা সেই পোস্টারটা ডাস্টবিনে ফেলে দেয় এবং দেখে সিউকের পকেট ফাঁকা আর সে ওয়েটারকে বলেছে তাদের টেবিলে কেক নিয়ে যেতে এবং ভাবে নিশ্চয়ই সিউক কেকের ভিতরে রিংটা দিতে বলেছে ওয়েটারকে তাকে সারপ্রাইজ করার জন্য। ওয়েটার এবাংকে কেকটা দেয়। ওদিক থেকে সিউক এবাংকে ইশারা দিয়ে কেকটা খেতে বলে এবং তখন ওয়েটারকে বলে আমি না আসলে রিংটা গিলে ফেলতে চাই না, তাই আমাকে যদি একটু তুমি বলে দিতা রিংটা কোন দিকে আছে তাহলে ভালো হতো। ওয়েটার বলে কি, এবং বলে ও আসলে আমি অনেক স্মার্ট বুঝছো, তাই সবই আমি আগে থেকে জেনে ফেলি, তুমি আমাকে বলতে পারো, তো বলো কোথায় এটা। বেচারা ওয়েটার তখন এবাংয়ের কথার আগামাথা কিছুই না বুঝে এই রেস্টুরেন্টের ঠিকানা এবাংকে বলে সেখান থেকে চলে যায় এবং বলে সিউকের এত বড় চামচা তুমি বললা না তো বললাই না, আচ্ছা সমস্যা নাই আমি খুঁজে নিই। এই বলে এবং কাঁটা চামচ দিয়ে রিং খুঁজতে থাকে, কিন্তু তখনই সিউক এসে রাক্ষসের মতো কেক খেতে শুরু করে আর এবাং বলে এই কি করলা। সিউক বলে সরি সরি সরি, সমস্যা নাই, তুমি এই পার্টটা খাও, আমি এই পার্টটা টাচও করি নাই। এবং তো রিং নাই দেখে পুরাই বলদ হয়ে যায়। এরপর এবং সিউকে জোর করে একটা প্রপোজ অনুষ্ঠানে নিয়ে আসে যেখানে স্টেজে গিয়ে মানুষ তার পছন্দের মানুষকে প্রপোজ করে। এখানে এসে সিউক ফোন টিপাচ্ছিল। এরপর যখনই অনুষ্ঠান শুরু হবে তখনই সিউক উঠে চলে যাচ্ছিল এবং তাকে জোর করে বসিয়ে রাখে। স্টেজে উপস্থাপক বলে এবার স্টেজে এসে কে তার ভালোবাসার মানুষটিকে প্রপোজ করতে চায়, হাত তোলো। এবং তখনই সিউককে চিমটি মারে আর তার হাত তুলিয়ে দেয়। উপস্থাপক বলে আপনি আসবেন স্টেজে, প্লিজ প্লিজ কাম কাম। বোকা গাধারা তখন কিছুই বুঝতে পারছিল না, তাও তাকে ডাকা এসে স্টেজে যায়। উপস্থাপক বলে প্রকাশ করো। সিউক বলে কি প্রকাশ করব। উপস্থাপক বলে আরে আমরা সবই জানি, তুমি একদমই শরম পেও না। এবং তখন মনে মনে ভাবে প্রপোজ করার একদম পারফেক্ট পরিস্থিতি আমি বানিয়ে দিয়েছি, এখন তো প্রপোজ না কইরা তুই কই যাবি। সিউক তখন শরম পেতে পেতে বলে হ্যালো আমি সিউক চো, আমি আসলে জানতাম না আমি যে আসলে কবে এত ফেমাস হয়ে গেলাম, আমারও একটু তোমাদের কাছে ভালো লাগে, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। গাধাটা এইসব আবল তাবল কথা বলতে থাকে। একটা প্রপোজ অনুষ্ঠানে এসে সিউকের এমন আবল তাবল কথা এবাংকে পুরো ভরা মাঠে অপমান করে দেয়। সে মনে মনে ভাবতে থাকে এই গাধাটা কিচ্ছু বোঝে না, কিন্তু এবং তখনও হাল ছাড়ে না। সে সিউককে নিয়ে ড্রিঙ্ক করতে আসে। তার প্ল্যান ছিল যে সে সিউককে অনেক বেশি ড্রিঙ্ক করাবে আর তাকে মাতাল বানাবে আর তার কাছ থেকে প্রপোজটা শুনবে। এজন্য সে সিউককে কয়েক প্যাক ড্রিঙ্ক করিয়ে দেয়। কিছুক্ষণ পর দেখা যায় দুজনেই খেয়ে একদম টাল্লি হয়ে আছে। সিউক বলে আমি আসলে তোমাকে একটা কথা বলতে চাই। এবং বলে হ্যাঁ বলো, আমার কান শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে। সিউক তখন বলে এবং কেউ তোমাকে অনেক বেশি ভালোবাসে। এটা শুনতে এবং হ্যাপি হয়ে যায়। ব্যাকগ্রাউন্ডে রোমান্টিক মিউজিক চলতে থাকে। এরপর সিউক তার নেক্সট লাইন বলে আর সে আমার ভাই। এটা বলতেই ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা রোমান্টিক মিউজিকটা বন্ধ হয়ে যায় আর এবং মনে মনে সিউককে 2-4টা গালি দিয়ে দেয়। পরদিন সিউক এবং এর সাথে এয়ারপোর্টে দেখা করতে যায় কারণ এবং একটা বিজনেস ট্রিপে চায়না যাচ্ছে। এবং এর মুড তখন তেমন একটা ভালো ছিল না কালকে সেই কারণটার জন্য। সিউক এবাংকে জিজ্ঞেস করে তুমি কি কোনো কারণে রাগ করে আছো আমার উপরে? আমি কি লাস্ট নাইটে ড্রাঙ্ক হয়ে তোমাকে উল্টাপাল্টা কিছু বলে দিয়েছি? এবং তখন মনে মনে বলে যে না, কিন্তু তুই কেন এখন আমারে প্রপোজ করতেছিস না? সে সিউকে বলে না কোনো কিছু না। এই বলে এবং চলে যাচ্ছিল। সে মনে মনে ভাবছিল আমি কালকে শুধু শুধু এত আশা নিয়েছিলাম যে ও আমাকে ভালোবাসে, আমাকে প্রপোজ করবে, বাট ও তো আমাকে ভালোই বাসে না। এদিকে সিউকও বাসে উঠে পড়ে বাড়িতে চলে যাওয়ার জন্য। তখনই তার কিছু একটা মনে পড়ে আর সে দৌড়ে এয়ারপোর্টে ঢুকে এবাংকে খুঁজতে থাকে। এদিকে এবং তার কানে হেডফোন লাগিয়ে দুঃখের গান শুনতে থাকে। সিউক এবাংকে অনেক খোঁজার পর পেয়ে গেলে তাকে দূর থেকে অনেক ডাকে, তবে এবং তা শুনতে পায় না। সিউক তখন দৌড়ে এবাংয়ের কাছে আসতে চায়, তার সাথে কথা বলতে চায়, তবে সিকিউরিটি গার্ডরা তাকে আটকিয়ে দেয়, তাকে এবাংয়ের কাছে যেতে দেয় না। সিউক এবাংকে অনেক ডাকে, তার কাছে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতে থাকে। তখনই এবং ঘুরে তাকায়। সিউক তখন বলে এবং শোনো, আমার কথা শোনো। এবং ভাবে সিউক নিশ্চয়ই তাকে আটকাতে এসেছে যে সে যাতে না যায় না। কিন্তু তখনই সিউক বলে এবং আমি আমার ওয়ালেটটা হারিয়ে ফেলেছি, আমার কাছে টাকা নাই, আমি কিভাবে বাড়িতে যাব? আমাকে প্লিজ কিছু টাকা ধার দাও। তবে মজার বিষয় হলো গাধাটার এসব কথার একটা কথাও এবং শুনতে পায় না, কারণ তার কানে হেডফোন। আর ভালো হয়েছে সে শুনতে পারে না। এবং যদি জানতো এই গাধাটা এতক্ষণ তাকে বাস ভাড়ার জন্য ডাকছে তাইলে তো তার মনটাই ভেঙে যেত। এবং ভাবে সিউক নিশ্চয়ই তাকে ভালোবাসে, তাকে নিশ্চয়ই বলেছে সে যাতে না যায় না। এবং তার হেডফোন খুলে বলে ওকে আমি যাব না। এটা শুনে সিউক বুঝতে পারে না যে এবং কি বলছে, তবুও সে বলে হ্যাঁ যেও না।
তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি সিওক এবাংকে আসলে সেদিন প্রপোজ করতেই চেয়েছিল। সে সেদিন কিছু প্রপোজ করানো মানুষদের হায়ার করেছিল যারা তাদেরকে প্রপোজ করার সময় চিয়ার করবে। তো এরকমই একটা সুন্দর প্ল্যান বানিয়েছিল সিওক। কিন্তু তখন এবাংই জোর করে তাকে রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার প্ল্যান বানায়, যার কারণে সিওকের প্ল্যানটা ফ্লপ হয়ে যায়। আর তখন রেস্টুরেন্টে সিওক কলে সে চিয়ার করা লোকেদের সাথেই কথা বলছিল। আর তখন যখন সিওক বাইরে যেতে চাইছিল তখন সে এবাংকে প্রপোজ করার জন্যই তাদেরকে নিয়ে আসতে যাচ্ছিল, কিন্তু এবাং তখন তাকে যেতে দেয় না। আর তারা ভুলবশত অন্যদের চিয়ার করে ফেলে। কিন্তু তখন যখন তারা ড্রাঙ্ক হয়েছিল তখন ফাইনালি তারা এসে তাদেরকে প্রপোজ করার জন্য চান্স দেয়। বাট এবাং যেহেতু তখন অনেক বেশি মাতাল হয়েছিল তাই সে বুঝে না। আর তাদের দেওয়া ফুলটাও সে নিজে টাকা দিয়ে কিনে নেয়, যে ফুলটা অলরেডি সিওক টাকা দিয়ে কিনেছে। তবুও তারা অনেক এনজয় করে। দেখা যায় পরদিন সিওক আর এবাং ডেটে আসে। তবে এই দুই ছাগল আজকে অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়। তখন এবাং বলে, তুমি কি আমার বাসায় যাবা? আমার বাবা মা ট্রিপের কারণে বাইরে গিয়েছেন। এটা শুনতে না শুনতেই সিওক অ্যাক্টিভ হয়ে যায় আর বেরিয়ে পড়ে এবাং এর বাড়ির উদ্দেশ্যে। ড্রাইভার এবাং এর বাসার ঠিকানা জিজ্ঞেস করলে দেখা যায় বাসা তো মহা দূরে। বাসা দূরে দেখে সিওকের বহুত প্রবলেম হচ্ছিল, কারণ বাসা দূরে হওয়ায় ট্যাক্সি ভাড়াও অনেক বেশি দরকার। গাড়িতে এবাং অনেক আরামেই ঘুমিয়ে আসছিল। তবে সিওক প্রচুর টেনশনে ছিল যে রাস্তা কখন শেষ হবে, ভাড়া তো তাল গাছে উঠে যাচ্ছে। এরপর যেতে যেতে ফাইনালি সকাল হয়ে যায় আর দেখা যায় ট্যাক্সি ভাড়াও চাঙ্গে উঠে গেছে। সিওকের ড্রাইভারকে টাকা দিতে খুবই কষ্ট হচ্ছিল। এতগুলো টাকা সে দিয়ে দিবে ড্রাইভারকে, বড্ড দুঃখের বিষয়। সে টাকা দিতেই চায় না, কিন্তু ড্রাইভার তার দিকে এমন ভাবে তাকিয়েছিল যে তাকে টাকা দিয়ে দিতে হয়। এবং পুরো রাস্তা মরার মতো ঘুমিয়ে ওঠার পর সিওককে তার বাসায় নিয়ে যায়। সিওক এখন একটু হ্যাপি, কারণ এত টাকা খরচ করার পরও অ্যাটলিস্ট সে এবাং এর বাড়িতে এসেছে আর তার বাড়িতে তার বাবা মা নেই। এটা ভেবে সে আরো বেশি এক্সাইটেড। এভাবে এক্সাইটেড হয়ে ঘরে ঢুকে দরজা লাগাতেই সাইড থেকে এবাং এর দাদি বেরিয়ে আসে, আবার ওই সাইড থেকে এবাং এর দাদা বেরিয়ে আসে। এখানেই শেষ না, এদিক থেকে এবাং এর আঙ্কেল আন্টি বেরিয়ে আসে, ওই দিক থেকে এবাংদের বাড়ির দুইটা কিউট কুকুর বেরিয়ে আসে। এসব দেখে সিওক বড্ড শকে আছে। এবং তখন বাড়ির সবার সাথে সিওকের পরিচয় করিয়ে দেয় আর বলে, ওহ আমি তোমাকে বলেছিলাম না বাড়িতে কিন্তু আমার মা বাবা নেই, ওরা ট্রিপে গিয়েছে। সিওক বলে যে হ্যাঁ বলেছিলে। বেচারা সিওক ভাবছিল এবাংয়ের বাড়িতে কেউ নেই, তার বাবা মা ট্রিপে। কিন্তু তার বাবা মা ঠিকই ট্রিপে, তবে তার 14 গোষ্ঠী বাড়িতে। এরপর সিওক এবাংয়ের ফ্যামিলির সাথে খাওয়া দাওয়া করে, এনজয় করে, ড্রিঙ্ক করে। তখনই দেখা যায় এবাংয়ের কিউট কুকুর সিওকের উপরে কিউট ভাবে হেগে দিয়েছে। বেচারা সিওক। এখানে এই এপিসোডটা শেষ হয়ে যায়। নেক্সট এপিসোডে দেখা যায় আজকে এবাংয়ের বার্থডে, তাই সিওক এবাংকে সারপ্রাইজ দিতে চায়। তবে কিভাবে দিবে সেটা বুঝতে পারছে না। তখন জুনজো সিওকে আইডিয়া দেয়। সিওক এবাংকে মেসেজ দেয় আর বলে, আজকে তোমার বার্থডে তাই না? এবাং বলে হ্যাঁ। সিওক বলে, ওহ আই এম সরি, আজকে আমি তোমার সাথে দেখা করতে পারবো না, কারণ আমি একটু বিজি। এই মেসেজটা দিয়ে সিওক এবাংকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেক আর গিফট নিয়ে চলে যায় এবাংয়ের বাড়িতে, এবাংয়ের রুমে। সেখানে গিয়ে সে চুপি চুপি এবাংয়ের ঘরকে সুন্দর করে সাজায় আর টেবিলে কেক রাখে। আর তারপর ঢুকে পড়ে এবাংয়ের খাটের তলে, যাতে এবাং আসলেই সে তাকে সারপ্রাইজ দিতে পারে। সিওক মনে মনে ভাবে, আমার মায়ের বার্থডেতে করা প্ল্যানটা ফেল হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু এইবার আমি আর ফেল হতে দিব না। এবাংয়ের বার্থডে সারপ্রাইজটা আমি সাকসেস করেই ছাড়বো। এই কথা বলতে না বলতেই সিওকের ফোনে এবাংয়ের রিপ্লাই আসে। সে সিওকে জানায় যে আজকে তার বাবা মা ট্রিপ থেকে বাড়িতে ফিরছে। এই মেসেজ পেতে না পেতে এবাংয়ের বাবা মা বাড়িতে চলে আসে। তারা এসে দেখে পুরো ঘর সাজানো আর টেবিলে কেক। তারা ভাবে, আহারে আমার মেয়েটা, আমরা চলে গিয়েছি বলে সে এতই একা হয়ে গিয়েছে যে সে নিজেকেই নিজে সারপ্রাইজ দিচ্ছে। এদিকে খাটের তলে সিওক এসব শুনে অবাক। এবাংয়ের মা বাড়িতে এসে ঘর ক্লিন করতে থাকে, কারণ তারা প্ল্যান করেছে তারা তাদের মেয়েকে বার্থডে সারপ্রাইজ দিবে। তারা ভাবে তাদের পাশের বাসার নতুন আসা প্রতিবেশীকেও তারা ইনভাইট করবে। ইনভাইট করতে গেলে লেডি বলে তার স্বামী বাড়িতে আসলে সে অবশ্যই তার স্বামীকে নিয়ে আসবে। এরপর এবাংয়ের বাবা মা বাথরুমে যায় একটা প্রবলেম সলভ করতে। এই সুযোগে সিওক ভাবে সে বেরিয়ে যাবে এখান থেকে, কিন্তু বের হওয়ার সময় সেই লেডি চলে আসে আর সিওককে এবারেরই মানুষ ভেবে বলে, আমার হাজবেন্ড আসবে না, তাই আমি একাই চলে এলাম। সিওক কি বলবে কি করবে বুঝতে না বুঝতেই তখনই এবাংয়ের বাবা মা সেখানে চলে আসে। আর তারা ভাবে হয়তো সিওক এই লেডিরই কোনো আত্মীয়, হয়তো বা নাতি। তারা লেডিকে ঘরে এসে বসতে বলে, সিওককেও বসতে বলে। সিওক বেচারাও কোনো উপায় না পেয়ে ঘরে এসে লেডির পাশে বসে পড়ে।
এখন গেস্ট ভাবছে সিউক এবাড়ির লোক, আর এবাড়ির লোক ভাবছে সিউক গেস্ট। এবং এর মা তখন গেস্টের সামনে অনেক খাবার নিয়ে আসে। কথায় কথায় লেডি বলে, আসলে আমি যখন সিওলে ছিলাম না তখন আমার হাজব্যান্ড এসে এ বাড়িতে শিফট হয়েছে। এই বলে তিনি সিউককে ধাক্কা মেরে বলেন, তাই না? আসলে লেডি ভেবেছে সিউক যেহেতু এ বাড়িরই মানুষ, তাই সে হয়তো জানে যে তার হাজব্যান্ড কখন এই বাড়িতে শিফট হয়েছে। কিন্তু এদিকে এবাঙের বাবা মা আবার মনে করে এই লেডির হাজব্যান্ড হয়তো সিউক, যেহেতু তিনি বলেছিলেন যে তিনি তার হাজব্যান্ডকে নিয়ে আসবেন। তারা এই বিষয়টা জেনে অনেক অবাক হয় যে একটা বুড়ো মহিলাকে এত জোয়ান ছেলে বিয়ে করেছে। বাট তাও এবাঙের মা বলে যে এখন অনেক কম বয়সী ছেলেরা তার চেয়ে বেশি বয়সী মেয়েদের বিয়ে করছে। সিউক তখন বলে হ্যাঁ। লেডি তখন অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, আপনি কিভাবে জানলেন আমি আমার হাজবেন্ডের চেয়ে বড় বয়সে? লেডির এই প্রশ্ন শুনে এবাঙের বাবা মা কিছুই বুঝতে পারছিল না যে তারা কি উত্তর দিবে, কারণ তারা তো চোখের সামনেই দেখতে পাচ্ছে একটা বুড়া মহিলাকে একটা জোয়ান ছেলে বিয়ে করেছে। সিউক তখন চালাকি করে কথাটা এড়ানোর জন্য হাসতে থাকে, তারাও তখন হাসতে শুরু করে। তখন এবাঙের বাবা বলে, আজকে আমার সন্তানের জন্মদিন, তাই আজকে আমি তার ছোটবেলার কিছু ছবি সুন্দর করে বানিয়ে এনেছি, আপনি দেখবেন তার ছোটবেলার ছবি? লেডি বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এরপর দেখা যায় ছবিটাতে ছোট্ট এবং কোনো প্যান্ট পরেছিল না, তাই সেই ছবিটা দেখে লেডি হাসতে হাসতে বলে, আরে এটা কে? এটা তো আপনার সন্তান না। আসলে লেডি ভেবেছে এই দম্পতির মেয়ে নয় বরং একটা ছেলে আছে, আর সেই ছেলেটা সিউক। তাই তিনি বলেন যে না, এটা আপনার সন্তান হতেই পারে না, আপনার সন্তানের তো এটা নেই, এটা মানে কোনটা বুঝে নাও। এবং এর বাবা মা ভাবে মহিলা হয়তো বাচ্চার মাথায় থাকা সেই ব্যান্ডের কথা বলছে, তাই তারা বলে কেন থাকতে পারে না, এটা আমরা তাকে দিয়েছি। লেডি বলে কি, এটাও পসিবল? আসলে এখানে এই লেডি ভাবছে এই দম্পতি হয়তো তাদের ছেলের লিঙ্গ সার্জারি করে ছেলে থেকে তাকে মেয়ে বানিয়েছে। এবং এর বাবা মা বলে হ্যাঁ পসিবল, অবশ্যই পসিবল। এটা শুনে তো মহিলা অনেক বেশি শখ খায় আর সিওকের ওই জায়গায় তাকায়। সিওকও তখন একটু অকওয়ার্ড ফিল করছিল, তাই সে তার টুনটুনি ঢেকে নেয়। এরপর মহিলা বলে, ইস আমার কাঁধ ইদানিং অনেক ব্যথা করে। এবং এর মা বলে হ্যাঁ বয়স হয়ে যাচ্ছে তো তাই আমার কাঁধও ব্যথা করে। আমার হাজবেন্ড তখন আমার কাঁধ মাসাজ করে দেয়। এটা শুনে লেডি বলে, আপনাদের একে অপরের মধ্যে কত ভালোবাসা, কিন্তু আমার জঙ্গলি হাজবেন্ড জীবনও আমার কাঁধ মাসাজ করে দেয় না। এটা শুনে এবাঙের মা সিওকে ইশারা দিয়ে বলে, তোমার ওয়াইফের কাঁধে মাসাজ করে দাও। সিওকেও তখন মাইন্ড কার্চিপায় পরে লেডিকে মাসাজ করে দিতে হয়। এদেরকে এইভাবে দেখে এবাঙের বাবা এবাঙের মাকে বলে, এদেরকে দেখে তো একদমই মনে হয় না যে তারা হাজবেন্ড ওয়াইফ, মনে হচ্ছে দাদি নাতি। তখন এবাঙের বাবা লেডিকে জিজ্ঞেস করে, আপনার হাজবেন্ডের সাথে মিট হয়েছে কিভাবে? লেডি বলে, আসলে আমার হাজবেন্ড তো দেখতে খুবই হ্যান্ডসাম, সব মেয়েরা তার প্রেমে পড়ে যায়। এবাঙের বাবা মা মহিলার বলা কথা সিওককে নিয়ে কল্পনা করতে থাকে আর ভাবতে থাকে, কি আবল তাবল বলে, এই জঙ্গলের দেখে ক্যাডা প্রেমে পড়ে। মহিলা বলে, আমার হাজবেন্ড কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকালেই সেই মেয়ে তার প্রেমে পড়ে যায় মাত্র 3 সেকেন্ডের মধ্যে। এটা শুনে এবাঙের বাবা সিওকের দিকে তাকিয়ে থাকে আর ভাবে, কেমনে সম্ভব, এই জঙ্গলিরে নিয়ে বেরি কেমনে চাপা মারতাছে, ছি ছি ছি। সিওকও তখন একটু সুন্দর হওয়ার ঢং করতে থাকে। এরপর মহিলা বলে, আমাকে এখন যেতে হবে। এবং এর মা মহিলাকে একটা আচার গিফট করে আর বলে, এটা আপনি নিয়ে যান বাসায়। মহিলা বলে, আরে না না থাক থাক থাক। এবং এর মা তখন আচারের জারটা সিওকের হাতে দিয়ে দেয় আর মহিলা ভাবে, কি আজব, আরেকবার হাতলেই আমি নিয়ে নিতাম আচারটা, দেখ মিস হয়ে গেল। এরপর মহিলা চলে যাওয়ার সময় সিওকও তার পিছু পিছু যায়। মহিলা সিওকে বলে, থাক আমাকে বাড়িতে দিয়ে আসতে হবে না, আমি একা চলে যাব। এরপর মহিলা চলে যায় সিওকের মুখের উপর দরজা লাগিয়ে। তখন বাড়িতে এবাং আসার সময় হয়ে যায়। আর যেহেতু এবাংয়ের বাবা মা এবাংকে সারপ্রাইজ দেবে ভেবেছে, তাই তারা লুকিয়ে পড়ে। তারা সিওককেও লুকিয়ে যেতে বলে। বেচারা সিওক আর লেডির পিছু পিছু করে বের হতে পারে না। এরপর এবাং আসলে তার বাবা মা তাকে সারপ্রাইজ দেয় এবং তার ঘরে সিওককে দেখে অবাক হয়ে যায়। সিওক এবাংয়ের হাতে আমতা আমতা করতে করতে সে আচারের জারটা দিয়ে দেয়। এবাং তো তখন অনেক হ্যাপি হয়ে যায় তার বাসায় এসে তাকে এভাবে সারপ্রাইজ দেওয়ার জন্য। সে এত বেশি খুশি হয়ে যায় যে সে আশেপাশে সবকিছু বাদ দিয়ে সোজা সিওকে আই লাভ ইউ বলে হাগ করে। সবকিছু একদম স্টপ হয়ে যায় এবং এর বাপ মা ভাবে, এটা কি হলো, শেষ পর্যন্ত একটা বুইড়া বেটির স্বামীরে পছন্দ করলো আমার মাইয়া। তখনই এবাংয়ের বাবার মনে পড়ে যায় মহিলা বলেছিল, আমার হাজবেন্ড কোনো মেয়ের উপর চোখ তুলে তাকালেই সেই মেয়ে তার প্রেমে পড়ে যায় মাত্র 3 সেকেন্ডের মধ্যে। এবাংয়ের বাবা দ্রুত তাদেরকে আলাদা করতে শুরু করে আর বলে, বি কেয়ারফুল এবাং, তুই জানোস না এই পোলার বুইড়া একটা বউ আছে। এবাংয়ের মা তার মেয়ের এত সুন্দর পছন্দ দেখে মাথা ঘুরিয়ে পড়ে যায়। এবাংয়ের বাবা সিওকে কলার ধরে আর তাকে বলে, বল তোর সিক্রেট, কেমনে তুই মাত্র 3 সেকেন্ডে মেয়ে পটাস। এখানে এই এপিসোডটা শেষ হয়ে যায়।
নেক্সট এপিসোডে দেখা যায় জুনচু সিওককে যে বুদ্ধি দিয়েছিল সেই বুদ্ধি সে নিজেই কাজে লাগানোর জন্য তার গার্লফ্রেন্ডের বার্থডে দিন চুপি চুপি চলে যায় তার গার্লফ্রেন্ডের বাসায়। আর তারপর খাটের তলে ঢুকলে দেখা যায় সেখানে তো অলরেডি একটা গাধা ঢুকে বসে আছে। জুনচু বলে, আরে তুমি কি? সে বলে, আমি ওর লাভার। জুনচু বলে, ও আচ্ছা আচ্ছা, কি? কিন্তু আমি তো এটুকু বলতেই দরজায় সাউন্ড হয়, নিশ্চয়ই তাদের গার্লফ্রেন্ড চলে এসেছে। কিন্তু তখনই দেখা যায় খাটের তলে এক টাকলা এসে ঢুকে পড়ছে। টাকলা তো আশেপাশে এত মানুষ দেখা অবাক। জুনচু বলে, তুমি আবার কে? টাকলা বলে, আমি ওর হাজবেন্ড। জুনচু বলে, ও আচ্ছা আচ্ছা, কি? কিন্তু আমি তো এটা বলতেই দরজা খুলে আবারও এক গাধা চলে আসে, আর সেও খাটের তলেরই প্ল্যান বানাইছে। খাটের তলে ঢুকতে গেলে সবাই শক। জুনচু জিজ্ঞেস করে, এখন তুমি আবার কেডা? গাধা বলে, আমি ওর বয়ফ্রেন্ড। সে কোনোভাবে খাটের তলে ঢুকার চেষ্টা করতে থাকে। তখনই দেখা যায় আরেকটা মহিষ চলে এসেছে সেম প্ল্যান বানিয়ে। এরপর আবার আরেকটা গরু চলে এসেছে সেম প্ল্যান বানিয়ে। জুনচু গুনতে থাকে তার লয়াল গার্লফ্রেন্ডের মন কত বড় যে সে এতগুলা গাধা মহিষ গরুকে ঠাই দিয়েছে তার মনে। বেচারা জুনচু। নেক্সট এপিসোডে দেখা যায় সিওক যেহেতু ইদানিং অনেক ভালো ভালো ওয়েবটুন পাবলিশ করছে, তাই আজকাল সে একটু ফেমাস হয়ে গিয়েছে। আর তাই আজকে তার বাড়িতে টিভির লোকেরা আসবে সিওকের ইন্টারভিউ নিতে, আর এই জন্য তার বাবা মা ফেস মাস্ক লাগিয়ে রূপচর্চা করছে। কিন্তু এরা চলে এলে পরে দেখা যায় এরা ইন্টারভিউ নেওয়ার চেয়ে বেশি সিওকের অপমান করে যাচ্ছে এই গাধাটার বিভিন্ন বোকামি কথাবার্তা শুনে। এরপর তারা সারাদিন সিওকের সময় নষ্ট করে চলে গেলে সিওক এদের উপর এতটাই বিরক্ত হয়ে যায় যে সে তাদেরকে 2-4টা গালি দিয়ে দেয়। এরপর সিওক চলে যায় গোসল করতে। বাড়িতে সে সময় কেউ ছিল না, প্লাস সে বাথরুমে জামা কাপড় নিতে ভুলে যাওয়ায় তাকে এভাবেই বাথরুম থেকে বের হয়ে যেতে হয়। তখনই গাধাটার কাছে একটা কল আসে সেই ইন্টারভিউ চ্যানেল থেকে। তারা বলে, আই এম সো সরি, আমরা মনে হয় আপনার বাড়িতে একটা ক্যামেরা ভুলে রেখে গিয়েছি, আর ক্যামেরাটা হয়তো অন করা, এটা অনেক এক্সপেন্সিভ, কিন্তু প্লিজ টাচ করবেন না। সিওক বলে, ওকে। এই বলে গাধাটা টিভি অন করতে গেলে দেখে একদম তার টুনটুনির সামনে ক্যামেরাটা রাখা। ভিডিওতে তার অপরূপ দৃশ্য ক্যাপচার হচ্ছে। এই দেখে গাধাটা দ্রুত সেখান থেকে সরে যায়। এরপর এই জঙ্গলি ফ্যামিলির জঙ্গলি বাবা মা বাইরে থেকে জঙ্গলির মতো ঝগড়া করতে করতে ক্যামেরার দিকেই আসছিল। তখনই সে তাদেরকে আটকিয়ে সতর্ক করে দেয় যে ওইদিকে ক্যামেরা ওরা রেখে গেছে, ক্যামেরার সামনে আমাদের জঙ্গলি পানা বাদ দিয়ে একটা ভালো ইমপ্রেশন তৈরি করতে হবে, পৃথিবীবাসীকে জানাতে হবে আমরা অনেক সুখী ফ্যামিলি, আমরা অনেক বড় লোক, বুঝছো? এরপর দেখা যায় ক্যামেরার সামনে ভালো ইমপ্রেশন তৈরি করার জন্য তার মা ক্যামেরার সামনে অনেকগুলো ভালো ভালো দামি দামি খাবার এনে রেখে দিয়েছে। আর তার বাবা বাড়িতে যত অ্যাওয়ার্ড আছে, যত পুরস্কার আছে, সব ক্যামেরার সামনে সোফা এনে সাজিয়ে রেখে দিয়েছে। দেখা যায় এতদিন যেই সিওকের মা সবসময় ক্যাচক্যাচাতো বাসায়, সেই সিওকের মাই আজকে সুন্দর মধুর কণ্ঠে সবাইকে খাবার খেতে ডাকছে। মানে এতদিন ছিল কালা কাউয়ার মতো ভয়েস, আর আজকে হয়ে গিয়েছে কোকিল কণ্ঠ। সিওকে দিক দিয়ে হাঁটার সময় বাসার এই অবস্থা দেখে শক খায়। আরো বেশি শক খায় তখন যখন ছেলেটা তার বাপ মারে দেখে, কারণ তার বাপ মা মানজামাইরা দামি কাপড় পরে এমন ভাবে সেজে বসেছিল যেন তারা বিয়েতে যাবে। সিওক তাদের জিজ্ঞেস করে, তোমরা কোথায় যাচ্ছ, এত মানজা মারছো কেন? তার বাবা বলে, আরে কি বলো বাছা ধন সিওক, এই জামা কাপড় এই স্বাস্থ্য আমরা প্রতিদিনই ঘরে করি। এরপর তারা ক্যামেরার সামনে কিছুক্ষণ বড়লোক হওয়ার ঢং করে। তারা ক্যামেরাতে দেখায় তাদের মধ্যে কত ভালোবাসা, তারা কত হ্যাপি, কত সুখী একটা ফ্যামিলি। চান্সের ডান্স মেরে তারা তাদের চিকেন রেস্টুরেন্টের স্পন্সরও করে ফেলে ভিডিওতে, যে এই চিকেন ফ্রাই বিশ্বের সেরা চিকেন ফ্রাই, শুধুমাত্র বড় লোকেরাই গিলতে পারে এই চিকেন ফ্রাই, পুরো টাউনে ফেমাস এই চিকেন ফ্রাই। তারা তো ভিডিওতে রেস্টুরেন্টের নাম্বারও দিয়ে দেয়। তখনই বাড়িতে জুনচু আসে। সিওক তাকেও সাবধান করে দেয় ক্যামেরা সম্পর্কে। এরপর রাতে এই ছোট গাধাটা চান্সের ডান্স মেরে সবাই ঘুমিয়ে গেলে ক্যামেরার সামনে এসে বলতে থাকে, আমার নাম জুনচু, উপরওয়ালা আমার ভিতরে ট্যালেন্ট চাইতা ভইরা দিচ্ছে, যার কারণে আমি অনেক সুন্দর অ্যাক্টিং করতে পারি। আপনারা চাইলে আপনাদের ইন্ডাস্ট্রিতে আমাকে অ্যাক্টর হিসেবে রাখতে পারেন। আমি আপনাদের ভয় পাওয়ার অ্যাক্টিং, হ্যাপি হওয়ার অ্যাক্টিং, রাগ হওয়ার অ্যাক্টিং সব অ্যাক্টিং করে দেখাচ্ছি। এইসব বলে গাধাটা অ্যাক্টিং এর নামে কিছুক্ষণ বলদামি করে। এরপর কাল সকালে দেখা যায় ইন্টারভিউর লোকেরা এসেছে ক্যামেরা নিতে, কিন্তু শকিং বিষয় হলো তারা এই দিক থেকে ক্যামেরা নিতে আসে না, বরং অন্য দিকে যায় ক্যামেরা নিতে। তার মানে ক্যামেরা তারা এইখানে রেখে গিয়েছিল, ওইখানে না। তাহলে এখন প্রশ্ন হলো এই ক্যামেরাটা কার? অ্যাকচুয়ালি কালকে সকালে যখন সিওকে ইন্টারভিউ নিতে মানুষজনেরা এসেছিল, তখন তার বাড়িতে তার এক প্রতিবেশী এসেছিল, আর সেই ব্যক্তি তার ক্যামেরাটা সেখানে রেখে গিয়েছিল। এটা দেখে তো সিও পুরাই বলদ হয়ে যায়। এরপর চলে আসে সেই দিনটি যেই দিন সিওকে টিভিতে দেখানো হবে, তবে শুধু সিওকে না, বরং তার পুরো ফ্যামিলিকে টিভিতে দেখানো হবে, যার কারণে তার পুরো ফ্যামিলি অনেক হ্যাপি। সিওকের বাপ মা তাদের পুরো গোষ্ঠীকে কল করে, কারণ তাদেরকে টিভিতে দেখানো হবে। তারা পুরো গোষ্ঠীকে
বলে দেয় টিভি অন করতে। জুনচো তার সব কোয়ার্কারদেরকে জানিয়ে দিয়েছে যে তাদেরকে আজকে টিভিতে দেখানো হবে, তাই তারা সবাই যাতে টিভি অন করে। সিউক অনেক হ্যাপি। শো শুরু হলেই বলা হয় কোরিয়ার এক ওয়েবটুন আর্টিস্ট সিউক তার বাবা মার মধ্যে প্রচুর ঝগড়া, তাদের মধ্যে সম্পর্ক খুবই খারাপ। এই ঝগড়াটা দম্পতি দিনের প্রায় প্রতিটা সময়ই ঝগড়া করে। টিভিতে তাদেরকে এভাবে দেখানো হচ্ছে, এটা দেখে তো তারা। এরপর টিভিতে আরো বলা হয় সিউকের ভাই জুনচু, যে কিনা মানসিকভাবে খুবই অসুস্থ, সে বাড়িতে সবসময় পাগলের মতো লাফালাফি করতে থাকে। সে কখনো হ্যাপি, কখনো রাগ, কখনো বা ভয় পেয়ে থাকে সে। আরো বলা হয় আর্টিস্ট সিউককেও আমরা খুবই আজব আচরণ করতে দেখি। বড্ড বিরল প্রকৃতির আর্টিস্ট সিউকের ফ্যামিলি। আর্টিস্ট সিউক আমাদের চ্যানেলের ইন্টারভিউ নিতে আসা লোকেদের খুবই খারাপ ভাষায় গালিগালাজও করে। এইসব দেখে তো এদের দুনিয়ার সামনে ইজ্জত একদম ডুইব্বা যায়। যেই 14 গোষ্ঠীকে তারা একটু আগে নাচতে নাচতে কল করেছিল, সেই 14 গোষ্ঠী এখন তাদেরকে কল করে, কিন্তু কল রিসিভ করার তো তাদের মুখ নাই। এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়, আর আমি ওই পার্টটা এখানেই শেষ করছি। এই ভিডিও থার্ড পার্ট আসবে। আই হোপ তোমাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে থ্রিল টাইমকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করতে ভুলবে না। আর হ্যাঁ, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও, তাদেরকেও একটু হাসার সুযোগ করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।